দর্শক বন্ধুরা, একিবি টিভির সাহিত্য বাসর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন, এই সাহিত্য বাসর অনুষ্ঠানে রাজ্যের এবং বহিরাজ্যের কবি, লেখক, সাহিত্যিকরা আমন্ত্রিত থাকেন এবং ওনাদের সঙ্গে আমরা সাহিত্য বিষয়ে নানা রকম আলোচনা করে থাকি। তেমনি আজকে আমাদের স্টুডিওতে এই একিবির সাহিত্য বাসর অনুষ্ঠানে স্টুডিওতে আমন্ত্রিত রয়েছেন রাজ্যের বিশিষ্ট গল্পকার পারিজাত দত্ত। আমরা আজকে ওনার কথা শুনব। নমস্কার, একিবি টিভির সাহিত্য বাসর অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আজকে আমরা আপনার কাছ থেকে শুনব সাহিত্য বিষয়ক নানা ধরনের আলোচনা, আপনার যে গল্পকার হয়ে ওঠার যে জার্নি, এসব বিষয়ে আপনার কাছ থেকে জানব। দর্শক বন্ধুরা, আমরা রাজ্যের বিশিষ্ট গল্পকার পারিজাত দত্ত, ওনার কাছ থেকে আমরা আজকে শুনব। প্রথমেই যে কথাটা জানতে চাইব, এই যে আপনার যে গল্পকার হয়ে ওঠার যে জার্নিটা এবং আপনার যে এর থেকে যে প্রাপ্তি, সেসব বিষয়ে যদি সংক্ষেপে কিছুটা বলেন। গল্পকার হয়ে উঠব সেরকম কোনো পরিকল্পনা ছিল না। বিজ্ঞানের ছাত্র ছিলাম। খুব ছোটোবেলা থেকেই বাবা বাংলা এবং ইংরেজি বিভিন্ন ধরনের গল্প বই পড়ার অভ্যাসটা গড়ে দিয়েছিলেন। তারপর আপনারা জানেন, আমার মামাতো ভাই গল্পকার এবং বিশিষ্ট, যার রায় কাচাক একটা কমিক্স ত্রিপুরা রাজ্যে খুব জনপ্রিয়, তার হাত ধরে আসলে আমার লেখালেখিটা শুরু পারিবারিক ম্যাগাজিনে। তার পরবর্তী ধাপে তখন আমি অল্প অল্প গল্প লেখা শুরু করি। সেটা মূলত কোনো পরিকল্পনাবিহীন, বিভিন্ন মনে যা আসতো এবং বিভিন্ন গল্প বই পড়তাম, তো মনে হতো আমার নিজের মনে ভাবা আমিও গল্প রচনা করি। সেইভাবেই গল্প লেখা, কোনো উদ্দেশ্য ছাড়া। এরপর এক সময় দৈনিক সংবাদে প্রথম গল্প আমার বেরোয়। কৃত্তিবাস চক্রবর্তী তখন তার দায়িত্বে ছিলেন। তিনি অনুপ্রাণিত করেন। অলোকদা যেই সুপ্ত আকাঙ্ক্ষাটা আমার মধ্যে প্রথিত করে দিয়েছিলেন, কৃত্তিবাস চক্রবর্তীর হাত ধরে প্রথম গল্প আমার দৈনিক সংবাদে বেরোয় 1993-94 সালের কথা। সেইভাবেই পরে ত্রিপুরা দর্পণে সাংবাদিকতায় জড়িয়ে পড়লাম, লেখালেখি শুরু হলো। কিন্তু একটা সময় দেখলাম 2002-এ যখন আমি সরকারি চাকরি পেলাম, তারপর দেখলাম অদ্ভুতভাবে আমার কাছে গল্প চাওয়াটা বন্ধ হয়ে গেল। ঠিক সেই সময় আমার মনে হলো যে যেখানে পরিচিতির দৌলতে লেখা ছাপানো হয়, তার থেকে বেরিয়ে যেখানে আমাকে চেনে না, সেখানে লড়াই করে গল্প তোলা যায় কি না। তো আমি কলকাতায় পাঠানো শুরু করলাম। অন্য কোনো কাগজে আমি পাঠাইনি। আমার মনে হয়েছিল যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে বা প্রচারের ক্ষেত্রে আনন্দবাজার পাবলিকেশনে গল্প পাঠাবো, সেখানে সেটা ছাপা হয় কিনা। এবং অদ্ভুতভাবে আমার গল্প সেখানে মনোনীত হলো। তো তারপর একটা বুঝলাম যে হয়তোবা গল্প যেহেতু মনোনীত হচ্ছে, তখন লেখার একটা আলাদা অনুপ্রেরণা, ঠিক নয়, আলাদা একটা আত্মবিশ্বাস পেলাম। সেটাই আমার গল্পকার হয়ে ওঠা সংক্ষিপ্ত। আপনার গল্পে কোন বিষয়টা বেশি প্রাধান্য পায় বলে আপনার মনে হয় আর কি? একটা সময় তো গল্পে আমার প্রথম গল্পটা জীবনের যুদ্ধ নিয়েই। তখন জীবনের যুদ্ধ নিয়ে লিখতাম। একটা সময় আমার গল্পে রোমান্টিসিজম বেশি থাকতো। এখনও রোমান্টিক গল্প লিখি না, কথাটা ঠিক নয়, কিন্তু বারবার চেষ্টা করেছি গল্পের মধ্যে যে অনুচ্চারিত যে শব্দমালা, মানুষের মনের মধ্যে গভীরে যে আমাদের বিভিন্ন ভাবনা আমাদের আলোড়িত করে, যেগুলো আমরা প্রকাশ করতে পারি না, এবং যেগুলি আমাদের দুঃখ দেয়, যন্ত্রণা দেয়, সেগুলিকে অনুচ্চারিত শব্দমালাকে তুলে ধরা। মানে আমাদের জীবনের যে রোজ নামচাগুলো, যেগুলো আমরা সবসময় বলতে পারি না, প্রকাশ করতে পারি না, সেগুলি আপনার লেখনীতে উঠে আসে। যে ঠিক, এবং গল্পে যে খুব চমক দিতে হবে, খুব গল্পের মধ্যে ক্লাইম্যাক্স থাকতে হবে, সেরকম গল্প আমি খুব কমই লিখি। গল্পের মধ্যে আমি চাই যে মানুষ গল্পটা পড়ে তার ভাবনার জগতে আলোড়ন সৃষ্টি হোক। সে গল্পের মধ্যে ততটা ক্লাইম্যাক্স থাকতে হবে আমি বিশ্বাস করি না। গল্পটা মানুষকে ছুঁয়ে যায় কিনা, খুব সাধারণ বিষয়, নিতান্ত সাধারণ বিষয়, তাকে ছুঁয়ে যাওয়া যায় কিনা, সেই পরীক্ষাটা আমি গল্পে করি। দারুণ।
এটা কিন্তু একটা ভীষণ একটা সুন্দর ব্যাপার যে আমাদের জীবনের যে ভাব যেটা আমরা প্রকাশ করতে পারি না প্রতিদিন, সেটা আপনার লেখনীতে উঠে আসে, যেটা মানুষের মনকে ছুঁয়ে যায়। তারপর যেটা আমি আপনার কাছ থেকে জানার, এই যে ত্রিপুরার যে গল্প চর্চা বা সাহিত্যের যে হাল হাকিকত, সেটা নিয়ে আপনি কি বলবেন? ত্রিপুরার গল্প চর্চা কিংবা সাহিত্য চর্চা আমরা যদি দেখি, তাহলে 100 বছরেরও বেশি সময় ধরে চলছে নিরবচ্ছিন্নভাবে। সাহিত্যকে ঘিরে বিভিন্ন আড্ডা, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মনে করি একটা জোয়ার সাহিত্য চর্চার। বিভিন্ন ক্ষেত্রে আপনি দেখবেন সাহিত্যের যে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন কর্মকাণ্ড অনেক গুণ বেশি চলছে। যদি আমি সেই সময়ের কথা ধরি, যখন বিমল চৌধুরীরা লিখতেন, বিমলদা তারা যখন গল্প লিখতেন, বা ওই সময়কার কথা যখন রবি পত্রিকা প্রকাশিত হলো ত্রিপুরাতে, রবীন্দ্রনাথ ঠাকুর এলেন, কিংবা আপনি যদি ধরেন অনঙ্গ মোহিনী দেবী রাজপরিবারে গল্প কবিতা চর্চা, উনি যখন রাজকন্যারা লিখছেন শোকগাথা, কণিকা প্রীতি, অনঙ্গ মোহিনী দেবী লিখছেন কিংবা গল্প লিখছেন, তার পরবর্তী ততটা সাহিত্য নিয়ে যে এখন যেই দৃশ্যটা আমরা দেখি, সেই দৃশ্যটা বোধহয় অনেকটাই তখন ফিকে ছিল। এতটা উন্মাদনা ছিল বলে আমার ওই সময়টাকে তো আমরা দেখিনি, কিন্তু তখনও উন্মাদনা ছিল, কিন্তু এতটা প্রচার প্রসারের জায়গাও হয়তো কম ছিল। তখন সামাজিক মাধ্যম ছিল না, লেখার এত জায়গা ছিল না, প্রকাশের জায়গা ছিল না। কিন্তু গুণমানের দিক থেকে যদি আমি বিচার করি, তাহলে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আমাদের করে করে খায় যে এত যে সাহিত্য চর্চা হচ্ছে নিরবচ্ছিন্নভাবে, আমরা এত গল্পকাররা গল্প লিখছি, কবিরা কবিতা চর্চা করছি, আসলে বাংলা সাহিত্যে কালজয়ী স্বাক্ষর রাখার মতো আমাদের রাজ্যে আমরা কতটুকু স্বাক্ষর রাখছি, সেই প্রশ্নটার সামনে কিন্তু আমাদের দাঁড়াতে হবে। যে আমরা আঞ্চলিকতার কথা বলে বাংলা সাহিত্যের মূল স্রোত থেকে আমরা দূরে থাকি, এই সমস্ত কথা বলে আমাদের সাহিত্য চর্চার যে গৌরব মুহূর্ত, আমরা গৌরবজনক অবস্থায় আছি, কিন্তু আমরা সব কিছু ছাপিয়ে যে বিষয়টা, সেই জায়গায় কতটুকু পৌঁছাতে পেরেছি, সেই প্রশ্নটা বহুদিন আগে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এ রাজ্যে সেই রকমভাবে বাংলা সাহিত্যে শীর্ষবিন্দু ছুঁয়ে যাওয়ার মতো লেখালেখি হচ্ছে কিনা, এই প্রশ্নটা তিনি দাঁড় করিয়ে গেছিলেন। আমার মনে হয় সেই কথাটা আজকের দিনেও প্রাসঙ্গিক। যখন দেখি বিভিন্ন অনুষ্ঠানে লেখক, কবি, গল্পকাররা সমবেত হচ্ছেন, আসলে আমরা কতটুকু বাংলা গল্প পড়ছি কিংবা কবিতা পড়ছি, আমার সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। যখন আমি ফিরে তাকিয়ে আমরা বলি যে আমাদের রাজ্যে বিমল চৌধুরী ছিলেন, আমাদের রাজ্যে কালীপদ চক্রবর্তী ছিলেন, ভীষ্মদেব ভট্টাচার্য ছিলেন, কিন্তু আমাদের যারা নবীন গল্পকাররা, তারা আমাদের মুখে শুনতে শুনতে বর্তমান প্রজন্মে যারা লিখছেন তাদের কথা যেমন জানেন, আমাদের পূর্বজদের কথাও জানেন, কিন্তু কতজন বাংলা সাহিত্যে যারা দিকপাল গল্পকার, নরেন্দ্রনাথ মিত্র, জ্যোতিরিন্দ্রনাথ নন্দী, তাদের গল্প কতজন পড়েছেন? রমাপদ চৌধুরীর সমস্ত গল্প কি আমরা পড়েছি? যদি তাই না পড়ে থাকি, শুধু ত্রিপুরার কথা নিয়ে যদি আমরা আক্ষরিকভাবে আমরা যদি নিজেদের ডুবিয়ে রাখি, বাংলা সাহিত্যের সেরা গল্পগুলি না পাঠ করে, তাহলে আমাদের গল্প চর্চা কত দূর এগোবে, সাহিত্য চর্চা কত দূর এগোবে, সেই প্রশ্নটা থেকে যায়। ঠিক, যেটা আপনি বললেন যে আসলে লিখতে হলে পড়তে হবে। তারপর যে কথাটা আপনাকে বলবো, আপনার কথার প্রসঙ্গ ধরেই আমি বলছি, সবাই লিখছে, কবিরা লিখছে, গল্পকাররা লিখছে। আমি দেখছি এই যে সাহিত্যের আঙিনায় গল্পকারদের থেকে যারা গল্প যতটা না লিখছে, কবির সংখ্যা তার থেকে অনেক বেশি। হ্যাঁ, তাহলে এই গল্প চর্চা, এই সাহিত্যের আঙিনায় মূল প্রতিবন্ধকতাটা কি, সেটা নিয়ে যদি বলেন আপনার মতামত। প্রতিবন্ধকতা হিসেবে আমি দেখছি না বিষয়টাকে। আপনি জানেন যে বাঙালি মাত্রই জীবনে একটা দুটো পদ্য লিখবে, সমস্ত বাঙালিদের মধ্যে এটা মানে এই জাতি গোষ্ঠীর একটা কালচার, যে আমরা কোনো না কোনো সময় জীবনে কখনো না কোনো মুহূর্তে আমরা কবিতা লিখে থাকি। সেটা কবিতাটা হয়তো আমাদের মজ্জাগত কিংবা আমাদের জিনগঠিতভাবে প্রজন্মের পর প্রজন্ম বাহিত হয়ে আসছে, আমরা কোনো না কোনো সময় কবিতা লিখি। গল্প চর্চাটা সেক্ষেত্রে খুব কম মানুষ করে, কারণ এতে সময় বেশি লাগে। আর আজকের দিনে যখন বিজ্ঞাপিত হওয়ার যুগ, তখন খুব ভালো একটা দিক এসেছে অনুগল্প লেখা,
আমি এটা তির্যকভাবে বলছি, অনুগল্প না থাকলে বোধহয় এতজন গল্পকার গল্প লিখতেন না। খুব বেশি সময় ব্যয় করতে হয়, কবিতা লিখতে সময়টা কম লাগে, স্পেস কম। যারা পূজা সংখ্যা করেন, ক্লাবই হোক বা লিটল ম্যাগাজিন হোক, কবিতাটা যাতে একটু ছোট হয়, মানে আপনার নামটা যাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা এতে আহ্লাদিত হই, উল্লসিত হই এবং নিজেকে বিজ্ঞাপিত করার একটা সুযোগ পাই। আমার কবিতা 30টা ম্যাগাজিনে উঠেছে, 40টা জায়গায় গেছে। কিন্তু গল্পের ক্ষেত্রে তো 1-2 পাতার কমে লেখা যায় না, তো স্পেসটা কম দেওয়া হয়। ইচ্ছে করলেও পূজা সংখ্যাতে কোনো ক্লাব ম্যাগাজিন 5টা গল্প ছাপতে পারে না, সেই জায়গাতে 30টা কবিতা ছাপা যায়। তো এই যে আকারগত বিষয়টা, সেটাও একটা বিষয়, সেই বিষয়টাও আমাদের ভাবতে হবে। তো গল্প লেখার ক্ষেত্রে কম লিখছেন, কিন্তু আবার গল্পকারদের মধ্যে একটা উন্নাসিকেও তো আজকাল আমি লক্ষ্য করি যে অমুকে তো কবিতা লেখে, তিনি গল্প লিখছেন কেন? এটার সঙ্গে আমি একমত না। কবি, আমরা জয় গোস্বামীকে দেখেছি, তিনি অসাধারণ সব গল্প নির্মাণ করেছেন, উপন্যাস নির্মাণ করেছে। আমরা সাম্প্রতিককালে বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে যে দেখি, লিখছেন। এটা তো কোনো বাউন্ডারি দিয়ে রাখা যায় না। আমার যখন ইচ্ছে হবে আমি কবিতা লিখবো, যখন ইচ্ছে হয় গল্প লিখবো, প্রবন্ধ লিখবো। এ নিয়ে উন্নাসিকতাটা ঠিক মানায় না আমার মনে হয়। এতে আমি জানি আমি বিতর্কিত কিছু কথা বলছি, সবাই আমার সঙ্গে একমত নাইও হতে পারেন। এটা আমার একান্ত ব্যক্তিগত অনুভব যে লেখার ক্ষেত্রে আমি কোনো সীমানা রাখতে চাই না। যিনি কবি তিনি গল্প লিখবেন, ইচ্ছে হলেই লিখবেন, এখানে ধরাবাঁধা কিছু থাকতে পারে না। তো কবিতা লেখার ক্ষেত্রে কবিতার থেকে গল্প লেখার সংখ্যাটা লোকটা কম। অনুগল্পের দৌলতে এখন দেখা যাচ্ছে গল্পকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা অনেকক্ষণ কিন্তু আমরা আলোচনা করলাম, কিন্তু মাঝখানে গল্পকার হিসাবে লেখক পারিজাত দত্তের সৃষ্টি গল্পের কিছু লাইন কি আমরা শুনতে পারি? আপনার ভালো লাগে তেমন কিছু? ভালো লাগা অংশ তো মোবাইল না দেখে অনর্গল বলা যাবে না। আমি গল্পের থিম কিছু বলতে পারি। যেই গল্পগুলি খুব পাঠক আদৃত হয়েছে বা যেটা আমাকে খুব দিয়েছে, একটা গল্প বিশেষ করে বলবো বাতিল টর্চ, যেটা দেশে প্রকাশিত হয়েছিল। সেটা পরে লাস্ট যে স্বপ্নময় চক্রবর্তী এবার আখানে বিকেলে অনুষ্ঠানে এসেছিলেন, আপনারা জানেন, একাডেমি পুরস্কার প্রাপ্ত গল্পকার, তিনি বলেছেন বলি আমি বলছি না, যারা সাধারণ পাঠক, আমাদের কাছে কিন্তু পাঠকের কিভাবে নিল, যারা বোদ্ধা তাদের থেকে পাঠক, যেমন স্বপ্নময়দা যেমন বলেছেন এটা পড়ে সুখের অনুভূতির কথা, ঝিমলি নন্দী এই প্রজন্মের বাংলা সাহিত্যের একজন শক্তিশালী গল্পকার, উনি যেমন খুব প্রশংসা করেছেন, তেমন বহু পাঠক যাদের আমি চিনি না, তারা যখন এই গল্পটা নিয়ে বলেছেন, এই গল্পটা ছোট্ট করে আমি বলছি, বাতিল টর্চ, একটা টর্চ ফেলে দেওয়ার টর্চ। একজন ছেলে সেই টর্চটা গল্পের নায়ক কুড়িয়ে পেয়েছেন, তার মনে হয়েছে যে বাড়িটাতে সে কুড়িয়ে পেয়েছে উনি তার বাবার বন্ধু, তাদের বাবা, এই টর্চটা কি উনার টর্চ ছিল, তার মনে হচ্ছিল এই বাতিল টর্চটা কি তার। তো তার এই গল্পের মধ্যে সে অনুসন্ধান করছেন এই ভদ্রলোক, যার টর্চ তিনি ভাবছেন তার বাবার বন্ধু, তিনি একজন মূল্যবোধ সম্পন্ন মানুষ ছিলেন, তিনি জীবনের দৃষ্টিভঙ্গি তাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। এই টর্চটাকে তার মনে হয়েছে তার ধারক বাহক। সবশেষে এই টর্চটা নিয়ে তার বাবাকে যখন প্রশ্ন করে, বাবা এই টর্চটা কি ওনার, বাবা উত্তর দিতে পারেননি। তো সে বলেছে যে অনেক প্রশ্নই তো অনুচ্চারিত থেকে যায়, আমি যে মেয়েটাকে ভালোবাসতাম সেই মেয়েটাকে কখনো জানতো যে আমি যে তাকে ভালোবাসি। এটা দিয়ে গল্পটা শেষ। তো এটা ভালোবাসার গল্প নয় নিরর্থক, এটা সমাজের একটা দর্পণ। এই গল্পটা আমাকে যেরকম আনন্দ দিয়েছে, আমার যেই গল্পটা আনন্দবাজারে রবিবার শিডিউতে ছেপেছে, আমার জানা নেই এই রাজ্যে কারোর গল্প আনন্দবাজারে রবিবার শিডিউতে বেরিয়েছে কিনা, বা বেরোলো, অনেকেই বলেন যে বেরোলেই বা কি, না বেরোলেই কি, গল্প তো কোথাও মানে কোথায় উঠেছে সে দিয়ে কোনো কথা নয়। কিন্তু আনন্দবাজার যেহেতু বাংলা ক্ষেত্রে আপনি জানেন যে সবচেয়ে বেশি প্রচারিত পত্রিকা, তো এটার পাঠক সংখ্যা অনেক বেশি। এবং কাঠিবাজি নামে একটা গল্পে আমি যেটা দেখিয়েছি, এটা আমার সবচেয়ে বড় প্রিয় গল্প। সেটাতে আমি দেখিয়েছি আমাদের সমাজে আমরা উদ্দেশ্য প্রণোদিতভাবে কারুর বিরুদ্ধে ক্ষতি করে একটা বিজাতীয় আনন্দ পাই। এটাতে কিন্তু আমার কোনো ব্যক্তিগত লাভালাভ হয় না, কিন্তু আরেকটা মানুষের সম্পর্কে কিছু বলে তার ক্ষতি করে আমরা উল্লাসে মগ্ন হই। এইরকম একটা ক্যারেক্টার একজন সাংবাদিক, যে সুযোগ পেলে তার সঙ্গে বড় বড় মানুষের যে যোগাযোগ, তাকে কাজে লাগিয়ে সে সহকর্মীর ক্ষতি করে। কিন্তু সে একদিন যখন দেখে
তার মেয়েকে স্কুলের মধ্যে তার সহপাঠীরা এরকম অন্যায়ভাবে ক্ষতি করে দিয়েছে, কষ্ট দিয়েছে, তখন সে বুঝতে পারে যে মানুষের সঙ্গে কাঠিবাজি করার দুঃখটা কতখানি। যখন গল্পের শেষ লাইন ছিল, সে অবাক হয়ে ভাবতে থাকে, দেখতে থাকে যে তার দুঃখ, বিভিন্ন দুঃখ, যে তার মেয়ের দুঃখগুলি তাকে নিয়ে বুকচাপা দুঃখগুলি লুফালুফি খেলছে। তো এটা ছিল আমার আরেকটা গল্প। এই দুইটা গল্পের কথা বললাম, শতাধিক গল্প লিখেছি, এই দুইটা গল্প আমার ভীষণ কাছে। সুন্দর দুটো গল্পের প্লট আমরা শুনলাম। দর্শক বন্ধুরা, আজকে এই সাহিত্য বাসর অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে রাজ্যের বিশিষ্ট গল্পকার পারিজাত দত্ত। আমরা আবারও আসছি, ওনার সঙ্গে কথা বলবো, জানবো আরও অনেক কিছু। কিন্তু ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, কোথাও যাবেন না, এক্ষুনি আসছি। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 038123150006, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Develop Hospital. ফিরে এলাম বিরতির পর। সাহিত্য বাসরের আজকের অনুষ্ঠানে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি রাজ্যের বিশিষ্ট গল্পকার পারিজাত দত্ত। আমরা আবারও শুনব ওনার কথা। আমরা আবারও ফিরে এসেছি। এবার আমি যেটা জানতে চাইব আপনার সৃষ্টি আখ্যানের বিকেল নিয়ে। আখ্যানের বিকেল যখন আমরা শুরু করি, আক্ষরিক অর্থে এ রাজ্যে তেমন আড্ডা, সাহিত্য আড্ডাটা একদম সীমিত হয়ে গিয়েছিল। সুস্মিতা দাস, উনি পিএইচডি করছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে, প্রাবন্ধিক গল্পকার। ওনার সঙ্গে যখন আমার কথোপকথন হচ্ছিল, আমরা দুইজনেই প্রথম আখ্যানের বিকেল নিয়ে দৌড়ঝাঁপটা শুরু করি। গল্পকার দুলাল ঘোষের বাড়িতে যাই আমি আর সুস্মিতা, এবং আমরা পথ চলা শুরু করি। এবং প্রথম আমাদের গল্পের কোভিডের আগে বসেছিল তাপস গুহ। আমরা খুব মর্মাহত, শোকাহত, উনি আমাদের ছেড়ে অকালে চলে গেছেন। ওনার যে আপনারা জানেন, ওনার একটা ধীরাজ গুহের একটা পত্রিকা ছিল, ধীরাজ গুহের ভাই ছিলেন তাপস গুহ। সেই পত্রিকাকে কেন্দ্র করে আমাদের আড্ডা, এবং সেখানেই আমরা প্রথম আখ্যানের বিকেলের আসর। তাতে ছিলেন অরিন্দমনাথ, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। যারা তখন আমাদের সঙ্গে যাত্রা শুরু করেছিল অনেকেই আছেন। আমরা এটাকে একটা বৃহত্তর প্ল্যাটফর্ম করি, রাজ্যে গল্পকারদের সাহিত্য চর্চার একটা আড্ডা। তারপর বহু গল্পের সংস্থাও হয়েছে, সাহিত্যের সংস্থাও হয়েছে। কিন্তু আমরা আহ্লাদিত, আনন্দিত যে আমরা যে সময়টা শুরু করেছিলাম তখন খুব বেশি একটা সাহিত্য চর্চার আড্ডা ছিল না। আমরা বাড়ি বাড়ি প্রতি মাসে ঘুরে ঘুরে আড্ডা দিতাম, এবং এটা আগরতলা শহরে এখন বিভিন্ন জায়গায় সেই রকম হয়। এতে আমাদের কোনো ইয়ে নেই,
মানে আমরা আনন্দিত, আমরা গর্ববোধ করি যে এই জিনিসটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আখ্যানের বিকেলে আমরা মূলত তরুণ গল্পকারদের তুলে আনছি এবং গল্প নিয়ে আলোচনা করছি। আমাদের একটাই উদ্দেশ্য, গল্পকে পাঠকের কাছে নিয়ে যাওয়া। আমাদের লক্ষ্য কিন্তু গল্পকারদের বিজ্ঞাপিত করা না। এখানে গল্প পড়লাম, আমি ফেসবুকে দিলাম, আমার গল্প আলোচিত হলো, এটাতে আমি গর্ববোধ করলাম। এই জায়গাটার বাইরে আমরা যেতে চাইছি যে গল্প পাঠক কিভাবে নিচ্ছে। এবং এইবার আমরা কিন্তু গত বছর আমাদের ত্রিপুরার গল্প ছিল, এইবার আমরা মনে করেছি বাংলা সাহিত্যের সেরা গল্প যেগুলি সেগুলিকে আমরা বাছব। এবং সেক্ষেত্রে আমরা জ্যোতিরিন্দ্রনাথ নন্দী, নরেন্দ্রনাথ মিত্র, আশাপূর্ণা দেবী, সমরেশ বসুর গল্প আমাদের বাচিক শিল্পীরা এবার আখ্যানের বিকালের গল্প উৎসবে পাঠ করেছে। আমাদের গল্প আমরা রাখিনি, আমাদের গল্পকাররা অনুগল্প পাঠ করেছেন। আমরা চাইছি যে এই আখ্যানের বিকেল যাতে কিছুতেই আমাদের নিজেদের বিজ্ঞাপিত করার একটা মঞ্চ না হয়। আমরা চাইছি পাঠক যাতে বাংলা সাহিত্যের সেরা গল্পকারদের আমাদের এখানে খুঁজে বের করতে পারেন। আমরা পাঠক তৈরি করতে চাই, উদ্দেশ্য এটাই ছিল। এই যে আখ্যানের বিকেল, এখানে নবীন প্রবীণ সবাই গল্প লিখছে, বিষয়ভিত্তিক বিষয়টা ব্যাপারে আপনারা এটাকে আরো উন্নত করার জন্য আখ্যানের বিকাল কিসের ওপর জোর দিচ্ছে? আমরা চাইছি যারা নবীন প্রতিভা তারা পড়াশোনা করুক। আমরা গল্পের প্রতিযোগিতা হয়, আপনি দেখবেন বাড়ি থেকে লিখে আনা। আপনি অবাক হবেন যে আমরা একটা অদ্ভুত বৈপরীত্য দেখছি, আমি দেখছি ব্যক্তিগতভাবে। একটা মানুষকে সামনে যখন বলা হয়, দেখা যায় অনেকে ঠিকমতো গুছিয়ে বাংলা লিখতে পারেন না, কনস্ট্রাকশন করতে পারেন না, অথচ তিনি অদ্ভুত অদ্ভুত কঠিন কঠিন বিষয় নিয়ে লিখে ফেলছেন। কিভাবে হচ্ছে, কোন জাদু বলে হচ্ছে জানি না। অনেকে হয়তো বাড়িতে নীরবে নিভৃতে বসে উৎকৃষ্ট সাহিত্য রচনা করতে পারেন, কিন্তু আমরা আমাদের গল্প প্রতিযোগিতায় বাড়ি থেকে লিখে এনে কোনো লেখা হবে না। আমরা গল্পের সংকেত দিয়ে দেব, হ্যাঁ এখানে বসে লিখতে হবে। এবং অদ্ভুত অদ্ভুত ভালো ভালো লেখা আমরা এই বছর পেয়েছি। ক, খ, গ 3টা বিভাগে আমরা করেছি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের বা অন্যান্য সাহিত্যের বা অন্যান্যরও অংশগ্রহণ করেছেন। এতে জায়গায় বসে সংকেত হঠাৎ করে বলে দেওয়া হয়েছে, তার উপর গল্প বানিয়ে লেখা হয়েছে। তাতে আমি মনে করি সেটাও যে একবারে মানে সুনির্দিষ্ট পথ তেমন না, যে অনেকে বলেন যে সাহিত্য সাধনা জোর করে হয় না, কিন্তু প্রতিভার একটা আভাস কিন্তু পাওয়া যায় এতেও, যে তার কতটুকু সাহিত্য রচনার ক্ষমতা রয়েছে। এই বিষয়টাকে আমরা এটা থেকে সরব না। এখানেই আমাদের অন স্পটেই গল্প লিখতে হবে। এর মধ্যে যারা বেরিয়ে আসছে তাদের আমরা অবশ্যই প্রতিভাবান বলবো। আখ্যানের বিকেল নিয়ে কেমন সাড়া পাচ্ছেন বলে আপনার মনে হয়? আখ্যানের বিকেল নিয়ে সাড়া পাচ্ছি, কিন্তু সত্যি কথা কি, আমি যদি সত্যিকারের আয়নার সামনে দাঁড়াই, ওই বিভিন্ন অনুষ্ঠানে কবিতা পাঠ করে লোকে যে কবিতাটা পড়ছে সেই বোধহয় শুনছে, বাকিরা আমরা মশগুল হয়ে মোবাইলে স্ক্রল করছি অথবা গল্পে নিমগ্ন হয়ে যাচ্ছি। আদৌ কি সাহিত্য চর্চা সঠিকভাবে হচ্ছে আমাদের রাজ্যে? কিছু কিছু জায়গায় হচ্ছে, যেরকম ঢাকঢোল পিটিয়ে মঞ্চে উঠে যে এরকম ভাবে হচ্ছে, যে প্ল্যাটফর্মটা দিচ্ছি সেটার সদ্ব্যবহার কি আমরা লেখক, কবি, গল্পকাররা করছি না নিজেকে বিজ্ঞাপিত করার দিকে আমাদের বেশি মনোযোগ? সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি নিজেকে দেখি, তাহলে আখ্যানের বিকেলে যে প্ল্যাটফর্মটা আমরা তৈরি করেছি তাতে কিন্তু পাঠকের সংখ্যা কিন্তু এবার আমরা অভাবিত সাড়া পেয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে আরও সাড়া আকাঙ্ক্ষিত। এবং এই কর্মযোগ্যটা আমাদের করতে হবে। বই মানুষ কিনছে, আপনি দেখবেন বইমেলায় গিয়ে, আমি এটা সমালোচনায় নিচ্ছি না, বাড়িতে নিশ্চয়ই থরে থরে সাজিয়ে রাখবে। বইমেলায় যে লোকটা কষ্ট করে হাজার হাজার টাকার বই কিনছে, বলুন তো সে কেন 500 টাকা বা 1000 টাকা দিয়ে বীরচন্দ্র লাইব্রেরির কার্ড করে হাজার হাজার টাকার, লাখ লাখ টাকার বইগুলিকে সেখান থেকে এনে পড়ছে না? সে বইমেলা থেকে বই কিনে পোস্ট করছে, আমি এতটা বই কিনলাম, এতটা রচনাগুলি কিনলাম। তাহলে আসলে কি সাহিত্যের প্রতি ভালোবাসা না অন্য কিছু? সেই প্রশ্নটা, আমি কিন্তু এটাকে কনক্লুশন হিসাবে বলছি না যে এটা একটা মানে সুনির্দিষ্ট একটা ধারণা নয়, এটা একটা আমি প্রশ্ন তুললাম যে যারা বইগুলি কিনে কিনে বিজ্ঞাপন দিচ্ছেন, অনেকে পড়ছেন, যারা পড়ছেন না সাজিয়ে রাখছেন হাজার হাজার টাকার বই, সে তো 500 টাকা 1000 টাকা দিয়ে বীরচন্দ্র লাইব্রেরিতে আপনি খবর নিন, দেখুন যে নতুন কতজন কার্ড করেছে। তাহলে আমাদের তো স্ববিরোধিতায় আমরা আক্রান্ত হয়ে আছি। সাহিত্য অঙ্গনে
যারা যেসব গল্পকাররা আমাদেরকে সমৃদ্ধ করেছেন বা এখনো করে যাচ্ছেন, ওনাদের কথা কিছু শুনতে চাইব। আমি আলাদা করে যারা সমকালের তাদের কথা বলছি না, কারণ যাদের কথাই আপনি না বলবেন তারা ভাবে আমার নামটা উচ্চারিত হলো না, সেজন্য আমি কারোর নাম বলছি না। যারা আমাদের পূর্বজ তাদের নামটা নিলে কোনো অসুবিধা নেই। আমি বলবো বিমল চৌধুরীর কথা, বলবো কালীপদ চক্রবর্তীর কথা, ভীষ্মদেব ভট্টাচার্যের কথা, আমাদের রাজ্যে যিনি অগ্রগণ্য কবি কল্যাণব্রত চক্রবর্তীর অবতরণের বেলা আপনি যদি গল্পটা পড়েন আপনি অবাক হয়ে যাবেন যে গল্পের শরীরে কিভাবে গদ্য আমাদের আকৃষ্ট করে নিয়ে যায়। এই রকম শক্তিশালী যারা লেখক রয়েছেন আমি মনে করি তাদের লেখা তো অবশ্যই পড়া উচিত। আমি এর পরবর্তী প্রজন্মের যারা তাদের নামটা আমি উচ্চারণ করলাম না, দুলাল ঘোষ আছেন, কিশোরঞ্জন দে আছেন, তাদের পরবর্তী কালের যারা তাদের নামটা আমি ইচ্ছে করে উল্লেখ করলাম না, করতে গেলে অনেকের নাম বলতে হয়। তাদের লেখার মধ্যে আমরা দেখি যে সত্যি সারা জাগানোর মতো লেখা তারা লিখে গেছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একবার জানতে চাইবো এই যে আপনার যে লেখনী বা গল্পকার হওয়া মানে হয়ে ওঠার কি বলবো আদর্শ কি, আদর্শ কাকে মানেন আপনি? গল্পের ক্ষেত্রে আমি কাউকে আদর্শ মানি না, আসলে ধরাবাঁধা কেউ নেই। যার গল্প ভালো সেই আমার কাছে আদর্শ। যার গল্প পড়ে আমাকে নাড়া দেয়, মনে হয় আমি যখন বাংলা সাহিত্যের সেরা লেখাগুলি পড়ি তখন মনে হয় আহা এরকম যদি লিখতে পারতাম। তো আমি দেখি এখনও যারা বলেন বাংলা পূজা বার্ষিকীতে কী লেখা হচ্ছে, বিভিন্ন পূজার সংখ্যাকে নিয়ে বাংলা সাহিত্যের যারা দিকপাল লেখক তারা সত্যিই নমস্য, আমাদের থেকে অনেক অনেক যোজন এগিয়ে আছেন। তাদের অনেক লেখা আজও আমাকে বিস্মিত করে যে তারা কি পরিমাণ পড়াশোনা করেছেন, লিখেছেন, ভাবছেন যে এত উৎকৃষ্ট রচনা তারা তৈরি করছেন। নতুন প্রজন্মে যারা গল্প লিখতে চাইছে ওদের জন্য আপনি কি বলবেন, কি পরামর্শ দেবেন? আমার তো আসলে একটু দুঃখ হয় বিভিন্ন অনুষ্ঠানে যখন যাই, একই মুখগুলিকে যখন বিভিন্ন সংস্থারা টানাটানি করে যে তাদের অঙ্কুরেই বোধ হয় তাদের স্টার বানিয়ে দেবার একটা দক্ষযজ্ঞ বেঁধে গেছে চারদিকে। তারা পড়ার সময় পাচ্ছে কোথায়, লিখছে কোথায়? এত এত জায়গায় গেলে, মঞ্চ আলোকিত করে রাখলে, এত জায়গায় গিয়ে পাঠ করলে, এত কিছু করলে তারা তো শেষমেশ নাকি হারিয়ে যায়। আমার এই ভয়টা হয়। হয়তো ভয়টা আমার হয়তো অমূলক, কিন্তু তাদের পড়ার সময়টুকু, তৈরি হবার সময় দিতে হবে। ওই 2 লাইন লিখলেই যে গল্পের বই প্রকাশ করতে হবে, কবিতার বই প্রকাশ করতে হবে, আমার মনে হয় সেটা খুব প্রতিভাবান যারা তারা পারে, কিন্তু একটা সময় দিতে হয়। সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। আগে লেখালেখিটা পাকাপোক্ত করি, তারপর না হয় লিখবো, বই প্রকাশ করব, তারপর না হয় বিভিন্ন জায়গায় গিয়ে মঞ্চে আলোড়িত করে গল্প পাঠ করব, বিভিন্ন অনুষ্ঠানে যাব। আমার তো এখনও যেতে ভয় করে। আসলেই কি আমরা ততটা লিখেছি, না এর থেকে বেশি প্রচার পাচ্ছি? যেটা আমার পাওয়ার নয় সেটা কিন্তু বেশি বেশি পাচ্ছি না, পাচ্ছি বলেই বোধহয় হারিয়ে যাচ্ছে। গত 1-1.5 বছরে বিভিন্ন পুরস্কার পেয়ে এবং বিভিন্ন জায়গায় গল্পকার হিসেবে বেশি প্রশংসা শুনতে শুনতে লেখাটা তো হারিয়ে যাচ্ছে। তো আমার মতো অবস্থা নাকি অন্যদের হয়, সেজন্য আমি আশঙ্কিত থাকি। দর্শক বন্ধুরা, আমাদের আজকের একেবি টিভির যে সাহিত্য বাসর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে আমাদের আমন্ত্রিত যিনি অতিথি ছিলেন তিনি হচ্ছেন রাজ্যের বিশিষ্ট গল্পকার পারিজাত দত্ত। ওনার কাছ থেকে আমরা অনেক কথা শুনলাম, অনেক মতামত শুনলাম, পরামর্শ পেলাম। আমরা কিন্তু আরও অনেকটাই ঋদ্ধ হলাম। আমরা এই সাহিত্য বাসরে আপনারা জানেন কবি, লেখক, প্রকাশক ওনারা আসেন, ওনাদের আমন্ত্রণ করি আমরা। আবারও আমরা আসবো আপনাদের সামনে এই অনুষ্ঠান নিয়ে। আর আজকে আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব। আপনি আপনার অনেক মূল্যবান সময় থেকে আমাদের অনেকটা সময় দিলেন। একেবি টিভির পক্ষ থেকে আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমিও একেবি টিভিকে এই সুন্দর আয়োজনের জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এত সুন্দর সঞ্চালনার জন্য আপনাকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তা আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।